আমাদের যারা আন্দোলন পরিচালনা করবেন, যারা দিক নির্দেশনা দেবেন, তাদের সঠিক নিয়ম মেনে, তাদের আদেশ মেনেই আমরা আন্দোলনে পরিচালনায় আমরা অংশগ্রহণ করব। ধন্যবাদ। এই ছিল আমার কথা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। এ পর্যায়ে সংক্ষেপে বক্তব্য নিয়ে আসছে নায়েব সালাম উস্তাদ। নায়েব সালাম উস্তাদকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলা, যিনি আমাদের সকলকে সুস্থ রেখে এখানে একত্রিত হওয়ার তৌফিক দিলেন। সে মহান মনিবের সামনে আমরা শুকরগুজার করি, বলি আলহামদুলিল্লাহ। এবং মহান আল্লাহ পাকের নিকট আমাদের সকলের সুস্থতা, নেখায়াত, নিরাপত্তা কামনা করে আমি একটি নিউজ দেওয়ার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সম্মানিত ভাইরা, আপনারা দীর্ঘ সময় অনেক কথাই শুনতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আসলে একটা নির্দিষ্ট সময় আমাদেরকে এখানে থাকতে হবে এবং আমাদেরকে একটা পরীক্ষা দিতে হবে। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের 2 নম্বর আয়াতে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। অর্থাৎ হি হু ক্রিয়েটেড দ্যাট অ্যান্ড লাইফ দ্যাট হি মে টেস্ট হুইচ অফ ইউ ইজ বেস্ট ইন দিস। আমি মানুষের মৃত্যু সৃষ্টি করছি, জীবন দিয়েছি এবং এই জীবনে আমি পরীক্ষা করে নিব কে কর্ম উত্তম। আসলে উত্তম কর্মটাই আমাদের সাথে যাবে, আর কোনো কিছুই যাবে না। আর এই পরীক্ষা যখনই শেষ হয়ে যাবে আমরা এই মাটি থেকে চলে যাব, এটা তো আমরা বিশ্বাস করি। আমি যে নিউজটা দেওয়ার জন্য আপনাদেরকে দাঁড়াইছি সেটা হলো, গত আমি দিনে জানাজায় গিয়েছিলাম এবং লক্ষ্মীপুর জেলার কয়েকজন ভাই গেছেন, এখানে আছেন কিনা আমি জানি না। তো তিনার মৃত্যুর বিষয়টা আপনাদেরকে একটু বলি। তিনি রমজানের ঈদের পরে আগের দিনই তিনি রাত 3টায় উঠছেন। 3টায় উঠে তিনি তাহাজ্জুদ পড়ছেন। তাহাজ্জুদ পড়ার পরে তিনি সেহরি খেয়েছেন। সেহরি খেয়ে আল্লাহর কাছে এই দোয়া করছেন, আল্লাহ তুমি আমাকে ঋণ মুক্ত, অভাব মুক্ত ভাবে রাখো এবং আমার যদি মৃত্যু রাখো সেটা রেখো আমার জন্য শুক্রবার, এবং সময়টা হয় যেন বাদ ফজর। আল্লাহ যেন তিনার দোয়াগুলো সাথে সাথে কবুল করে নিয়েছেন এবং তিনার মৃত্যু সেই দিন অর্থাৎ ঈদের আগের দিন শুক্রবারে ওনার মৃত্যু হয়েছেন। শুক্রবারে মৃত্যু হয়েছেন এবং বাদ ফজর তিনি মসজিদে নামাজ পড়ছেন। মসজিদে নামাজ পড়ে এসে তিনি তেনার স্ত্রীকে বলতেছেন যে আমার শরীরটা একটু খারাপ লাগতেছে, বুক ব্যথা করতেছে, তারপরে হাত এটা উঠাইতে পারতেছে না, তোমরা চাপিয়ে ধরো। একটু চাপার পরে একটু আরাম পেল, তারপরে একটু পরে খুব বেশি অবস্থা দেখে তিনি সেখান থেকে আপনার এই অ্যাম্বুলেন্স দিয়ে নোয়াখালীর উদ্দেশ্যে, নোয়াখালী সদর হাসপাতালে, বড় হাসপাতালে আসবে। তো প্রতিমধ্যে ওনার পরিবারের লোকজন ছিল। তেনা আব্বাকে বলতেছে, আব্বা আমার 2 বাচ্চাকে আপনি দেখে রাখবেন আর তোমরা আমার সাথে সবাই কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথা বলে তিনি দুনিয়ার শরীর ছেড়ে দিয়েছেন। তো এই যে মৃত্যু, তিনার মৃত্যুটা মনে হয় যেন আল্লাহ স্পেশালি দিয়েছেন এবং তিনার মৃত্যুতে যে সমস্ত লোকেরা হাজির হয়েছেন তিনারা বলছেন যে এই লোকটা একজন জান্নাতি মানুষ, কারণ জান্নাতে যাওয়ার যত সিমটম এই সেলিম ভাইয়ের ভিতর পাওয়া গেছে। তা আমি আপনাদেরকে এই নিউজটাই দেওয়া গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনাতান ওয়া ইলাইনা তুরজাউন। অর্থাৎ এভরি লিভিং বিইং উইল বি রিসিভ টেস্ট অফ ডেথ, আল্লাহ উইল টেস্ট আস বাই গুড এন্ড ইভিল এন্ড ইউ মাস্ট বি রিটার্ন টু হিম। আল্লাহ আসলে প্রত্যেকটা মানুষের আল্লাহ মৃত্যুর সাথে গ্রহণ করতে হবে এবং আমাদেরকে চলে যেতে হবে। তা আমাদের সবচেয়ে বড় সেলিব্রিটি যেটা আমাদের প্রাপ্য সেটা হলো আমরা জান্নাত পাওয়া, নাকি বলেন ভাই? জান্নাত যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা দুনিয়ার সবচেয়ে সেরা মানুষ। আর যদি আমরা দুনিয়াতে অনেক সেরা হওয়ার পরেও যদি জান্নাত না পাই তাহলে কিন্তু আমরা সেরা নয়।
তো এই জন্য আমি কখনো হতাশ হই না। আমাকে হ্রাস করতে পারে না। এই কারণে এই চিন্তাটুকু আমার আছে, দুনিয়ার জীবনে আমি অনেক কিছু পেলাম না, অনেক অভাবে আছি, অনেক কষ্টে আছি, কিন্তু আমি আখেরাত হারাতে চাই না। আখেরাতটাই হলো আমার জীবনের সবচেয়ে বড় সেলিব্রিটি। এবং আমাদের সবাই এই মৃত্যুগুলাই, প্রত্যেকটা মৃত্যু আমাদেরকে স্মরণ করাই দেয় যে আগামীকালকে সামনের সময়টুকু আমার আছে। তা আমি সব শেষে এই কথাই বলতে চাই, আমরা আমাদের জীবনটাকে সেভাবেই সাজাবো যেভাবে সাজাইলে আমরা দুনিয়ার সেলিব্রিটি হলাম না, কিন্তু আল্লাহ আখেরাতের সেলিব্রিটি জানি আমাদেরকে বানিয়েছেন। আল্লাহ পাক আমাদের সকলকে সুস্থতা, নেখায়াত, নিরাপত্তা কামনা করে আমার আলোচনা শেষ করছি। ওমা তাওফিকুল্লাহ বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। এই বক্তার আগে আরেক বক্তা কিছু বক্তব্য দিয়েছেন, উদ্বুদ্ধকরণ বক্তব্য, যাতে আমরা সবাই আশাবাদী হই। আমরা আশা করি মিনমিনি বক্তব্য দিবেন না, আমাদের ওয়াজ রসুলের দরকার নেই। আমরা কেমন করে সাহস পাই, শক্তি পাই এই ধরনের বক্তব্য পেশ করবেন, আশা করি এইটাই আমার আমরা অনেক কষ্ট করতেছি। আজকে দেখেন যারা পাইতেছে তাদের পেট ভরা, তারাই চাচ্ছে। অথচ আমরা কষ্টে আছি, আমরা দীর্ঘদিন যাবৎ না খেয়ে আছি পরিবার পরিজন নিয়ে, সেটা দিয়ে লক্ষ্য নেই সরকারের। যারা পাচ্ছে তারা পাইতেই থাকে। যাই হোক, আর কি আমার কথা আমি বললাম। ভাই, আমি অনুরোধ করবো যারা বেশি উদ্বুদ্ধ করে বক্তৃতা দিবেন, আমরা সাহস পাই, আমরা ভরসা পাই, এই ধরনের কথা বলবেন দয়া করে, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। হাবিলদার আখের আলী ওস্তাদ, দয়া করে আপনি মঞ্চে আসেন। হাবিলদার আখের আলী ওস্তাদ, দয়া করে আপনি একটু মঞ্চে আসেন। ধন্যবাদ। আমি সকল মিডিয়া সদস্যের উদ্দেশ্যে বলছি যে আজকের দিনে যে আমাদের রোড মার্চ এবং আমাদের এই সরকারের কাছে চাওয়া পাওয়া এই ধরনের উৎসাহমূলক বক্তব্য দেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। এ পর্যায়ে বক্তব্য রাখবেন হাবিলদার আজিজ নরসিংদী। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিজিআরের সকল প্রতিনিধির উপস্থিতি, আমাদের সন্তান, আমাদের পরিবার, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং যারা শুনছেন, আসসালামু আলাইকুম। আমরা কোনো বক্তা নই, আমরা সুশৃঙ্খল বাহিনীর সদস্য ছিলাম। আমি শুধু আমাদের পূর্ববর্তী বক্তা যারা সবকিছু বলে গেছেন, আমি শুধু অন্য একটি বিষয়ে অবতারণা করব। আপনারা জানেন আমরা যে এখানে বসে আছি এর নাম বাংলাদেশ। এই বাংলাদেশ নামটি লিখে আজকে 1100 বছর লাগছে। 1100 বছর পর আমরা এই বাংলাদেশ নামক স্থানটায় বসে কথা বলছি। আর এই 1100 বছরের বাংলাদেশ সংক্ষিপ্ত ইতিহাস আমি শুধু যুগগুলি বলে যাব, অল্প সময়ের ভিতরে শেষ করে দিব। আমাদের এই বাংলাদেশ প্রথম শাসন করেছিল 1100 বছর পূর্বে আর্য সম্প্রদায়, তাদের থেকে বৌদ্ধ সম্প্রদায়, তারপরে হিন্দু সম্প্রদায় করেছে, তারপরে আরবীয়রা করেছেন, তারপরে মঙ্গোলীয়রা করেছেন, তারপরে ইংরেজরা করেছেন, তারপরে সর্বশেষ পাকিস্তান 1971 সালে এখান থেকে বের হয়ে আজকের বাংলাদেশ। শুধুমাত্র আমরা যাতে এক থাকতে পারি, যার জন্য 1100 বছর আন্দোলন করার পর বাংলাদেশ হয়েছিল। আজকে আমরা বাংলাদেশ নামক 229 বছরের একটা বাহিনীকে ফ্যাসিস্ট হাসিনা সরকার এদের ক্ষমতা চিরস্থায়ী করার জন্য, আপনারা জানেন সর্বপ্রথম পুলিশ বাহিনীকে আইজি নূর মোহাম্মদ লেড বাই কিশোরগঞ্জ, সর্বপ্রথম উনি 600 পুলিশ সদস্যকে বিনা টিকেটে বাড়ি ফেলাই দেওয়া হয়েছিল। শুধু আওয়ামী লীগ বলে নাই, এজন্য তারই ধারাবাহিকতায় পরবর্তীতে যারা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন, যারা হাজার হাজার কোটি টাকার সম্পদ এবং বস্তাভর্তি দলিল রেখে উন্নত পলায়ন করেছে। আমরা বিডিআর এই দেশে আমরা সাধারণ কাজকর্ম করি, লজ্জার কিছু নাই। আমরা ফেরি করি, আমরা সিকিউরিটি চাকরি করি, আমরা দোকানদারি করি। একটা প্রশংসীয় হলো আমরা কোনোদিন কাউকে একটা জুড়ে ধমক দেই নাই। অন্য সকলেই বিভিন্ন কাজে জড়িত হয়েছে। আমি ওগুলি যাচ্ছি না। আমাদেরকে এই 1100 বছর বাংলাদেশের যারা বর্তমান সরকার আছেন,
এর ধারাবাহিকতা 24-এর গণ আন্দোলনের যারা এই দেশকে আবার নতুনভাবে স্বাধীন করেছে। আপনারা 1971-এ স্বাধীন দেখেন নাই, 1971-এ 9 মাস লেগেছিল, আর এই 24-এর গণ আন্দোলন মাত্র 1 পাশে হয়েছে। আমরা আছি 9 আগস্ট থেকে আমাদের প্রাণের দাবিগুলি সবাইকে জানিয়েছি। আমাদেরকে বিদ্রোহের তকমা দেওয়া হয়েছিল, কিন্তু অত্যন্ত সৌভাগ্যবশত এইগুলি আমাদের ব্রিগেডিয়ার হাসান নাসির স্যার, হাসিনুর সাহেব, কর্নেল জামাল স্যার, কর্নেল দেলোয়ার, মেজর মহসিন, সর্বশেষ ক্যাপ্টেন শাহনাজ গত 27 ফেব্রুয়ারি 2009 পিলখানা 5 নম্বর গেটে প্রবেশ করে যখন তদন্ত শুরু করলো, উনি প্রথম পেয়েছিল তামিল টাইগারের একটি অস্ত্র, তামিল টাইগারের একটি সিলিং, একটি বাইনোকুলার এবং একটি গুলির খোসা। তাহলে আমাদেরকে কেন বাড়ির লোকগুলি বের করে দেওয়া হলো? আমার সরকারের কাছে প্রশ্ন, আপনারা যারা বিসিএস ক্যাডার হয়ে আজকে এই মন্ত্রণালয়ে বসছেন, দেশ শাসন করছেন, আপনারা কি জানেন যে এই 24-এর গণ আন্দোলনে কতগুলি ছাত্র চক্ষু নাই, কতগুলি ছাত্র নিহত হয়েছে, আমরা কতগুলি লোক নিগৃহীত হয়েছি? এইগুলি কি আবার সেই 1100 বছর আগে নিতে যাচ্ছেন? পৃথিবীর ইতিহাসে দেখেন, বেনজিরের মতো আঙ্গুল খাড়া করে বলেছিল যে এরা থাকবে না, আমরাই থাকবো। আছে কেউ? আসি না। এই ফেরাউনের থেকে শক্তিশালী ছিল, আমরা ইতিহাসে পড়েছি। ফেরাউন, নমরুদ, হাম্মান, কারুন, এরকম অনেক অনেক শক্তিশালী ছিল। পৃথিবীতে কেউ নাই। বর্তমানে যারা ক্ষমতা আছেন, আমি কেউ হুমকি দিচ্ছি না, ধমকি দিচ্ছি না, শুধু ইতিহাসটা স্মরণ করে দিতে চাচ্ছি যে এরকম যদি হয় আপনার নামও ওই তালিকায় উঠবে, মনে রাখবেন ইনশাল্লাহ। আর আন্দোলন এবং রাজনীতির শেষ বলে কোনো কথা নেই। আন্দোলন রাজনীতি চলতে থাকবে। আমি 67 বুঝি না, বিধায়ক কল্যাণ পরিষদ বুঝি না, 18,520 জন সদস্যকে ব্রিটিশ হাসিনা ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্য হাসিনা প্রথম যেমন পুলিশের 600 সদস্যকে বাড়ি পাঠাই দিয়েছিল বিনা অপরাধে, তারপরে দেওয়া হয়েছে সেনাবাহিনী এবং পিডিআরকে বিরুদ্ধ করিয়া ইন্ডিয়ার আইন চালু করার জন্য। অলরেডি রয়ের অফিস এখনো এই দেশে আছে। আমার নীতি নির্ধারণের প্রশ্ন, আপনারা যদি জেনে শুনে জ্ঞান পাপির মতো কাজ করেন, দুর্গম বিদ্যান হইলেও পরিচর্য আমি সেটা মনে করব। এখানে আমরা শিখেছি, আন্দোলনে নেমেছি, খেলেছি বলি কোনো কথা নেই। হয় শিখবো না জিতবো ইনশাল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি সকল বিডিআর সদস্যের উদ্দেশ্যে বলছি, ভাই যারা বাসায় থেকেছিলেন এখন কেন তাঁবুর মধ্যে? আমার প্রশ্ন, এই রাজপথে এসেছি, রাজপথে থেকে আমরা অধিকার অর্জন করব। ভাই আমরা কিন্তু রাইতে তাঁবুতে ছিলাম, এখানে আপনাদের সাথে সার্বিক সহযোগিতা করছি রাইতে, এখনো এই রোদের মধ্যে দাঁড়িয়ে আছি। কষ্ট করতে হবে, কষ্টকে মেনে নিতে হবে, তাঁবুতে থাকা যাবে না। আমি আবারও আহ্বান করছি সকল বিডিআর সদস্যদের উদ্দেশ্যে, আমাদের যারা ঘোষণা মঞ্চের সামনে যে জায়গাগুলো রয়েছে এই রোডের মধ্যে সকলকে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আপনারা যে সকল বিডিআর সদস্য এখানে বক্তব্য রাখবেন, বক্তব্যের পরে অবশ্যই আপনারা তাদেরকে উৎসাহ করবেন, এটা আপনাদের নৈতিক দায়িত্ব। এই জন্য আমি বলি যে সকল বিডিআর সদস্যবৃন্দ এখনো তাঁবুর মধ্যে রয়েছেন এবং এই জাদুঘরের আঙিনার বাহিরে রয়েছেন, তাদেরকে বিনয়ীভাবে অনুরোধ করছি আমাদের এই রোডের মধ্যে সকলকে বসে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের অতি সুপরিচিত উপদেশ মন্ডলীর সদস্য জনাব দেলোয়ার হোসেন। জনাব দেলোয়ার হোসেন। ধন্যবাদ। উপস্থিত সম্মানিত সকল পদবীর ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্য, পরিবারের সদস্য, ইলেকট্রনিক্স, প্রিন্ট মিডিয়া, আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থাসমূহ সহ সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমি বিশেষ করে আমাদের যারা চাকরিচ্যুত, যারা এই আন্দোলনের উদ্দেশ্যে, আন্দোলনের জন্য এই স্থানে উপস্থিত হয়েছি, আপনাদের সকলের কাছে বিনয়ের সাথে একটি বিষয় আমি আলোচনা করতে চাচ্ছি। আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের আজকের কর্মসূচির চূড়ান্ত দিক নির্দেশনা ডিক্লারেশন করব।
অনুগ্রহপূর্বক সকলে আপনারা আমাদের সামনে আসুন এবং যাদের কাছে মোবাইল আছে তারা লাইভে চলে যাবেন। আমরা সরকারকে যে গতকালকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বেঁধে দিয়েছিলাম, সেই সময়টা খুব সন্নিকটে বিধায় আমরা এখনই আমাদের পরবর্তী যদি নির্দিষ্ট সময়ের মধ্যে সরকারের কোনো প্রতিনিধিত্ব আমাদের কাছে না এসে পৌঁছায় কিংবা কোনো বার্তা না আসে, তাহলে আমরা পরবর্তী কর্মসূচি আপনাদেরকে সাথে নিয়ে ডিক্লেয়ার করব আমাদের সভাপতির মাধ্যমে। বিধায় সকলকে বিনয়ের সাথে অনুরোধ করছি, আপনারা চলে আসুন, সামনে চলে আসুন। আমাদের যারা বিডিআর সদস্য আছেন আপনারা অনুগ্রহপূর্বক ট্যান্ডে বা কোনো জায়গায় কেউ থাকবেন না, কেবলমাত্র অসুস্থ লোক একজন ব্যাগের পাশে থাকেন, বাদ বাকি সবাই চলে আসুন, সবাই সামনে চলে আসুন, সবাই চলে আসুন, সবাই দ্রুত চলে আসুন। যারা আমাদের ভলেন্টিয়ার হিসাবে কাজ করেন তারা অনুগ্রহপূর্বক সকলকে নিজ দায়িত্বে সামনের দিকে চলে আসুন। আমাদের পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করব। একটি বিষয় আমি সকলকে বিনয়ের সাথে স্মরণ করে দিতে চাই, আমাদের গতকালকের যে কর্মসূচি ছিল, আমাদের যে জনবল ছিল, আমাদের যে উপস্থিতি, ইনশাল্লাহ আজকেও তেমনটাই হবে এবং তার চাইতে আরো বৃদ্ধি পাবে। সবচাইতে বড় দুঃখের একটা বিষয়, আমরা যেন গাছতলা ভিত্তিক আন্দোলন না করতে মনোভাব পোষণ করি। এই যে ভাইয়েরা সামনে দাঁড়িয়ে আছেন, ওনারাও কিন্তু আন্দোলনে আসছেন, যে এখন আপনার গাছের নিচে আছেন সেও কিন্তু আন্দোলনে আছেন। আপনি আসুন, আপনাকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সেখানে মুখরিত করেন, না হলে কিন্তু আপনার এই কষ্ট আশাটা কিন্তু এটা জাস্ট একটা আসা যাওয়ার মধ্যে হয়ে গেল। গতকালকে আমরা যে জনবল ছিলাম তার চাইতে আজকে আরো অধিক জনবল হবে ইনশাল্লাহ। সেক্ষেত্রে আমাদের কথা, আমরা সর্বদাই সুশৃঙ্খলিত থাকব, কিন্তু আমাদের এই কর্মসূচির স্থল প্রাণবন্ধ থাকবে, মুখরিত থাকবে, স্লোগানে উত্তাল হবে। হবে কি? আপনাদেরকে সাড়া দিতে হবে। এখন আমরা যদি ব্যাগ নিয়ে এখনো যারা রাস্তার উপরে আছেন, অনুগ্রহপূর্বক সামনে আসুন, আপনারা সামনে আসুন, আমাদের চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করা হবে। যারা এখনো দাঁড়িয়ে আছেন তাদেরকে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করতেছি। দক্ষিণ পাশে এবং উত্তর পাশে যারা আছেন তারা চলে আসুন, অনুগ্রহপূর্বক চলে আসুন। আপনারা সামনের দিকে চলে আসুন, সামনের দিকে চলে আসুন। প্রত্যেক জেলার যারা দায়িত্বে আছেন আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছি, আপনারা আপনাদের লোকজনকে রাস্তা থেকে নামান। এই মুহূর্তে আমাদের আলটিমেটাম ঘোষণা হবে, আপনারা সকলে রাস্তা থেকে নেমে আসুন। পান, সিগারেট, বিড়ি এগুলো নিয়ে আপনারা রাস্তার উপরে থাকেন না, আপনারা অনুগ্রহপূর্বক চলে আসুন। আপনারা যদি আপনাদের এই আন্দোলনকে এগিয়ে নিতে চান, তাহলে আপনারা এভাবে যারা এখনো যারা রাস্তার উপরে দাঁড়িয়ে আছেন, আপনাদেরকে বিনয়ের সাথে করজোরে অনুরোধ করছি, আপনারা সামনে চলে আসুন, আপনারা চলে আসুন। আপনারা প্রত্যেক জেলার যারা দায়িত্বে আছেন এখনো হাত মিলাচ্ছেন, খোঁজ গল্প করছেন, আপনারা অনুগ্রহপূর্বক সামনে চলে আসুন। আমাদের চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করা হবে এখনই।
আসসালামু আলাইকুম। আমরা সমস্ত মিডিয়ার উদ্দেশ্যে বলছি, আমি বিরোধী যারা আছেন অসুস্থ তারা যেখানে আছে অবস্থা করেন, কিন্তু তারা মুরব্বী সাজে মুরব্বীর পাশে বসে আছেন, লাঞ্ছিত হন না। গাড়ি দেখেন রাজপথে মনে আসেন, প্রচন্ড ওগুলো মানুষ না, ওগুলো মিডিয়ার না। আসলে আপনাদের ভিতরে গাড়ি রাখলাম, আন্দোলন কখনো কাছে দিতে হয় না। আমি রিকোয়েস্ট করি, আমি সম্মানের সাথে বলি, আন্দোলন কখনো রাজপথে যাওয়া হয় না। আপনাদের ভিতরে আপনারা আসলে ভদ্রলোকের মানুষ না। আপনি আমাদের সাথী ভাই, আমাদের পাশে আসেন, আন্তরিকতা বাড়বে। আন্দোলনকে বেগবান করতে হলে রাজপথে আসতে হবে। ধন্যবাদ। এখনো যারা খোশ গল্পে লিপ্ত আছেন, যারা এখনো খোশ গল্প করছেন, অনুগ্রহপূর্বক আসুন, সামনের জায়গাটা পূরণ করুন, সামনের জায়গা পূরণ করুন। আমাদের চূড়ান্ত কর্মসূচি ঘোষিত হবে। আপনারা অনুগ্রহপূর্বক 5টা মিনিটের জন্য এখানে আসুন, 5টা মিনিটের জন্য আসুন। সবাই আসুন, সবাই আসুন, সবাই আসুন। ধন্যবাদ সকলকে। আপনাদের সহযোগিতা কিংবা আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ব্যতীত আমরা কিন্তু কর্মসূচিকে আগায় নিতে পারবো না, সরকারের দৃষ্টি আকর্ষণও করতে পারবো না। আমাদের এই আন্দোলনকে যদি আমরা আন্দোলন না মনে করে ঝিমিয়ে পড়ার কোনো যদি তেলেস্মেতি মনে করি, তাহলে কিন্তু হবে না। ভিডিওর আছে নাকি রে? জাগো 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 জাগো, তোমার আমার ঠিকানা, তোমার আমার ঠিকানা। ভিডিওর আছে নাকি রে? ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের বিডিআর কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি, তিনি আমাদের মাঝে আমাদের পরবর্তী কর্মসূচির ব্যাপারে দিক নির্দেশনামূলক এবং আমাদের আলটিমেটামের ব্যাপারে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখার জন্য সবিনয় বিনীত অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, বিডিআর কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি জনাব ফয়জুল আলম সবুজ। সকলকে লাইভে যাওয়ার জন্য অনুরোধ করছি, সকলকে লাইভে যাওয়ার জন্য অনুরোধ করছি, সকলকে লাইভে যাওয়ার জন্য অনুরোধ করছি, সকলকে লাইভে যাওয়ার জন্য অনুরোধ করছি। সকলে লাইভে যান, যাদের হাতে মোবাইল আছে তারা লাইভে যান। ধন্যবাদ সকলকে। সকলে মিছিল বন্ধ করুন, মিছিল বন্ধ করুন। উপস্থিত ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং ক্ষতিগ্রস্ত সকল বিডিআরের সদস্য এবং জেলবন্দি পরিবার এবং বিডিআরের সন্তান এবং জেল মুক্তি সদস্য সবাইকে আমি সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর কোনো ভেদাভেদ নয়, আমরা ঐক্য করেছি। আপনাদের তৃণমূল থেকে আমাদের ঐক্য চেয়েছেন, আমরা ঐক্য করেছি, কিন্তু দেখুন আন্দোলনের বেগবান আপনারা আমাদেরকে দিতে হবে। আমি বলবো কিছু সদস্য আমাদের, আমরা বুঝি আমাদের মনে কষ্ট আছে, এমন কোন কাজ আমরা করব না যার কাজের জন্য 18,519 জন বিডিআরের জীবন ধ্বংস হয়ে যাবে আবার নতুন করে। আমি বারবার বলতেছি, কালকে যারা এই ধরনের কাজগুলো করেছেন আপনারা সাবধান হয়ে যান।
আমি আপনাদের হাতে পায়ে ধরে বলতেছি, আপনারা আমাদের নতুন করে এই জীবনটা ধ্বংস করতে যাবেন না। প্রিয় ভাইয়েরা, আজ সকালবেলা 10 ঘটিকার মধ্যে সরকার আমাদের সাথে সাক্ষাৎ করবে এমন একটা আশা দিয়েছিলেন প্রশাসন, কিন্তু ওদের দুঃখের সহিত জানাচ্ছি 10টা বাজার 5 মিনিট আগে আমার কাছে প্রশাসন এখন ফোন করেছেন, যেই করে হোক আপনাদের সাথে সাক্ষাৎ করবে। সাক্ষাৎ আজকে করবে, ওনারা একটা মিটিং শেষ করতেছে, ওটা শেষ করে তারপর ওনারা আসবে। আমরা যখন 10টার মধ্যে আমাদেরকে যাওয়ার কথা ছিল, আমাদেরকে নেয় নাই। আমরা প্রশাসনকে সর্বোচ্চ সম্মান দেখিয়ে এবং বাংলাদেশ সরকারকে সর্বোচ্চ সম্মান দেখিয়ে আরো 2 ঘন্টা সময় আমরা সরকারকে দিচ্ছি। 2 ঘন্টা পরে বাংলাদেশের কোন ক্ষতিগ্রস্ত বিডিআরকে আপনারা কামায় রাখতে পারবেন না। বিডিআর মরতে শিখেছে, বিডিআর মরতে শিখেছে, বিডিআর রক্ত দিতে শিখেছে। এক একজন বিডিআর সদস্য বর্তমানে এক একজন রাজনীতিবিদ হয়ে উঠেছে। আমরা বুঝতে পারছি না কার ভয়ে আপনারা, কার ভয়ে ক্ষতিগ্রস্ত বিডিআর সাথে সাক্ষাৎ করছেন না আমাদেরকে জানান, আমরা প্রতিরোধ করবো ওই ভয়। আমাদের যৌক্তিক দাবি, আমাদের ন্যায্য দাবি, আমাদের অধিকারের জন্য কথা বলছি। আমরা কোন রাজনৈতিক দলের হয়ে আমরা কথা বলছি না। আপনারা কি কোন প্রকারে আপনারা রোহিঙ্গাকে মানুষ মনে করতেছেন? বাংলাদেশে জন্মগ্রহণ করা বিডিআর আপনাদের কি মানুষ বলে গণ্য হচ্ছে না? এই পর্যন্ত আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো বাংলাদেশ সরকারকে, এই বিডিআর সদস্য থেকে যদি কাউকে দেশের কোন অপ্রীতিকর ঘটনার সাথে যদি জড়িত হয়ে দেখেন আমাদেরকে লিস্ট দেন, চ্যালেঞ্জ দিব। মানবতার জীবন যাপন করার পরও কেউ কোনো বাংলাদেশের বিরুদ্ধে বা কোনো অপপ্রচারে বা অপকর্মে জড়িত হয় নাই। এই শান্ত প্রিয় বিডিআরকে ক্ষতি করার চেষ্টা করবেন না, ক্ষিপ্ত করার চেষ্টা করবেন না। এই শান্ত প্রিয় বিডিআর যদি একবার ক্ষিপ্ত হয় তাহলে কিন্তু সামাল দিতে পারবেন না। আমি অনুরোধ করে বলছি, আপনারা ধৈর্য সহকারে শুনুন। আমরা যখন সরকার থেকে এখন ফোন পেয়েছি ঠিক 12টা বাজে, আজকে দুপুর 12টার সময়, আমরা যদি কোনো সুস্থ সমাধান না পাই আমরা যমুনার অভিমুখে কর্মসূচি আমরা ঘোষণা করলাম। কেন কর্মসূচি? আপনাকে জীবন দিতে প্রস্তুত, মৃত্যুবরণ করতে প্রস্তুত? যদি প্রস্তুত হয়ে থাকেন আমি যে কথাটা বলবো তাহলে আমার সাথে সাথে প্রত্যেকে বুকে হাত দিয়ে এই কথাটা শপথ করবেন, বুকে কোরআন ধারণ করে। প্রত্যেকে বুকে হাত দেন, বুকে হাত। আমি শপথ করেছি যে আমার বুকে কোরআন নিয়ে তাইনাতের মাধ্যমে স্পর্শ করে মুসলমান হিসাবে ওয়াদা করছি আমাদের উপর কোন প্রকার হামলা বা অত্যাচার যদি আসে আমরা পিছনে হটব না। আমরা যেদিকে যাই না কেন কোথাও রাস্তার মধ্যে আমরা বসে থাকবো না। প্রত্যেকে আমরা
প্র্যাকটিক্যালে মাঠে থাকবো। আমরা এই মর্মে কোরআন শপথ করে জানাচ্ছি, আমরা মুসলিম, আমরা মুসলমানের যে ইমানকে আমরা মজবুত করে এই শপথ করে আজকের মতো আমরা কর্মসূচি ঘোষণা শেষ করলাম। বিডিআর জিন্দাবাদ, বিডিআর জিন্দাবাদ। স্লোগান বাতিল চাই, বাতিল চাই, পাক্কা ফলের মদারা বাতিল চাই, চাকরি চাই, বাতিল চাই, চাকরি চাই। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, আমার ঠিকানা বাতিল চাই, পাক্কা বাজার বাতিল চাই, বাতিল চাই, বাতিল চাই, চাকরি চাই, চাকরি চাই। তুমি কে আমি কে, তোমার আমার ঠিকানা তুমি কে আমি কে, তোমার আমার ঠিকানা, তোমার আমার ঠিকানা। সম্মানিত উপস্থিতি, অনেক কষ্ট করে আমাদের এ পর্যায়ে আমাদের সামনে উপস্থিত হয়েছেন আমাদের 64 জেলার ক্ষতিগ্রস্ত তো আমাদের সকলে আপনারা তার বক্তব্য শুনবেন এবং কাছে সম্মানিত নাসির স্যার। সম্মানিত ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্য, আপামর দেশের জনগণ এবং সমস্ত মিডিয়া সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গত 2009 সালের 24 এবং 25 ফেব্রুয়ারি যে দুর্ঘটনা ঘটেছিল পিলখানার বুকে, সেই দুর্ঘটনাকে আমাদের উপরে বিদ্রোহ মামলা চাপিয়ে দিয়ে সারা বাংলাদেশ থেকে আমাদের যে সমস্ত ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যদেরকে আজ রাজপথে নামিয়েছেন, সেই সকল ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্য আমরা একত্রিত হয়ে আজ আপনাদের কাছে প্রতিবাদ জানাচ্ছি। গত ফ্যাসিস্ট সরকারের উদ্দেশ্য প্রণোদিত পরিকল্পিত হত্যাকাণ্ডকে বিদ্রোহের নামে আমাদের এই ক্ষতিগ্রস্ত 19,000
18,519 পরিবারকে আজকে আমরা মানবতর জীবনযাপন করছি। আজকে আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হই নাই, আমাদের পরিবার বর্গ পর্যন্ত ক্ষতিগ্রস্ত। আমাদের ছেলেমেয়েরা নিজের পরিচয় দিতে পারে না, আমাদের পরে যে বিদ্রোহের তকমা বলিয়ে দেওয়া আছে আমরা নিজেদের পরিচয় দিতে পারি না। দেশের আপামর জনসাধারণের কাছে আমার একটাই আবেদন, আমরা কি অপরাধ করেছিলাম সেদিন? সেই সরকারের পরিকল্পিত হত্যাকাণ্ড আমাদেরকে বিদ্রোহের নামে বিদ্রোহ আখ্যায়িত করে আমাদেরকে বিদ্রোহ সাজিয়েছে, আমাদেরকে চাকরিচ্যুত করেছে, জেল খাটিয়েছে, জরিমানা করিয়েছে। আজকে আমরা মানবতর জীবনযাপন করছি কেন? আজকে আমি 36 বছর চাকরি করে জেল খেটে আজকে এই রাজপথে নেমে এসেছি বিদ্রোহের প্রতিবাদ করতে। আমরা কি বিদ্রোহী ছিলাম? আমরা কি বিদ্রোহ করেছি? আমরা কি এই দেশের সম্মানিত বিডিআর সদস্য ছিলাম না? আমরা কি দেশের জন্য যুদ্ধ করিনি? আমরা কি সেই মহুরির চর, সেই বড়ইবাড়ির ঘটনার সাথে আমরা জড়িত ছিলাম না? আমরা কি এই দেশের মান সম্মান ইজ্জত রক্ষা করিনি? কেন আজ আমাদের এই পরিণতি? দেশের আর প্রধান উপদেষ্টা মাননীয় মুনীর সাহেবকে আমরা অনুরোধ জানাচ্ছি, আপনি একজন বিশ্বের শান্তির মডেল, আপনি আমাদের উপরে সেই শান্তি প্রতিষ্ঠা করুন, আমাদের মিডিয়াকে শান্তি ফিরিয়ে দিন, আমাদের এই মানবতার জীবনকে শেষ করে আমরা যেন আমাদের পূর্বের মান সম্মান ফিরে পেতে পারি, সেই সুযোগটুকু আমাদের করে দিন। আপনার প্রতি অনুরোধ, আপনি একজন বিশ্বের শান্তির মডেল, আপনি একজন বিশ্বের সবচেয়ে শান্তিপ্রিয় এবং সম্মানিত ব্যক্তি। আমরা চাই আপনাকে মাথার উপরে রাখতে। স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব, আপনাকে স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব, আপনিও একজন সেনাবাহিনীর প্রধান, আপনিও একটা সেনাবাহিনীর চাকরি করেছেন। আমরা জানি লাল কুকুর শিয়ালের ভাই। আপনারা আমাদেরকে কি বারবার করে কি আশ্বাস দিচ্ছেন? কেন আমাদেরকে আগে এই রাজপথে নামিয়েছেন? আপনি কি পারেন না আমাদেরকে এই চাকরিতে পুনর্বহাল করে আমাদের যে সমস্ত ক্ষতি সাধন হয়েছে সেগুলোকে আমাদেরকে ফিরিয়ে দিতে? আপনি কি পারেন না? আপনার কাছে তো সমস্ত ক্ষমতা, আপনি ক্ষমতার কেন অপব্যবহার করতেছেন? আপনারা কিছু সংখ্যক সেনা অফিসাররা আজকে আমাদের প্রতি এই নির্যাতনগুলো চালাতেছেন, আমরা তো জানতেছি। তারপরেও আপনাদের প্রতি আমাদের অনুরোধ, আপনারা আমাদের সেই শান্তি ফিরিয়ে দিন, আমাদেরকে এই রাজপথ থেকে ফিরে যাওয়ার সেই সুযোগটুকু করে দিন। আমাদেরকে না হয় মেরে ফেলুন, আমরা বাঁচতে চাই না, ওই মেরে ফেলুন, না হয় আমাদের শান্তি আমাদেরকে ফিরিয়ে দিন, আমাদের চাকরি ফিরিয়ে দিন, আমাদের ক্ষতিগ্রস্ত যারা যে পর্যন্ত ক্ষতি হয়েছে আমাদের সেই শান্তি করুন। আমাদের প্রতি অনুরোধ, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব, আপনার প্রতি অনুরোধ, আপনি আমাদের সাথে দেখা করুন, আমাদেরকে সুযোগ দিন, আমাদের চাকরির ব্যবস্থা করে দিন, আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করে দিন। আমরা অনেক কষ্টে আছি, আমাদের কষ্টগুলো জানার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। আপনার প্রতি অনুরোধ, আমরা কিন্তু সেনাবাহিনীর যে ট্রেনিং, আমরা সেই ট্রেনিং করেছি, আমরা সেই সৈনিক, আমরা সকল অস্ত্র চালাতে জানি, কিন্তু আমাদের এই দেশের মধ্যে এই পর্যন্ত আমাদের কোনো বিডিআর সদস্য কোনো প্রকার অন্যায়ের সাথে জড়িয়েছে কিনা আপনারাই বলুন। আমরা কোনো প্রকার অন্যায় চাই না, আমরা চাই দেশের মধ্যে শান্তি শৃঙ্খল ভাবে বেঁচে থাকতে। আমরা শান্তি শৃঙ্খল বাহিনীর একজন সদস্য, আমাদেরকেও সেই শান্তি শৃঙ্খলা মতো ভাবে বেঁচে থাকবার তো দান করুন, আমাদেরকে সেই সুযোগ দিন। এই পর্যন্ত আমার বক্তব্য আমি এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার আমার ঠিকানা, তোমার আমার ঠিকানা, এ পর্যায়ে
রাখবেন জনাব হাবিলদার মাহবুব। জনাব মাহবুব। বিসমিল্লাহির রহমানির রহিম। বিডিআর কল্যাণ পরিষদের ব্যবস্থাপনায় জাস্টিস ফর বিডিআর এর ব্যানারে আমাদের চলমান আন্দোলনের তৃতীয় দিনে উপস্থিত সকল ক্ষতিগ্রস্ত সাথী ভাই, সবাইকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন, এখন যদি কাউকে গুলিস্তান পাঠানো হয়, দেখা যাবে আমাদের লোক গুলিস্তান মার্কেটিং করতেছে। আমি মনে করি অত্যন্ত লজ্জার বিষয়, যদি আপনি এখানে আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ না করেন, আপনি আন্দোলন স্থানের বাইরে থাকা আর বাড়িতে থাকা সমান। আমি সকল সাথী ভাইকে বিনীত অনুরোধ করব, আপনারা আশেপাশে যারা আছেন সবাই এই সভাস্থলে চলে আসুন। যারা দূরে আছেন তারা একত্রিত হন, আমাদের পরবর্তী কর্মসূচি কিছুক্ষণের মধ্যে শুরু হবে। আমি দুইটি কথা বলবো। প্রথমত, 2009 সালে আমরা ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকে দীর্ঘ 16 বছর আমরা মানবতার জীবন যাপন করছি, কিন্তু এই বিডিআর এক বেলা খেয়ে আরেক বেলা না খাইলেও এই পর্যন্ত বিডিআর এমন কোনো কাজ করেনি যা বাংলাদেশে এই ক্ষতিগ্রস্ত বিডিআরকে নিয়ে কেউ কথা বলতে পারে। আমি সকল সাথীদের কাছে একটা কথাই বলবো, আপনারা যদি এটা মনে করেন যে আপনারা 16 বছর পরে বাহিনীতে আবার যোগদান করবেন, তাহলে শৃঙ্খলার পরিচয় আপনাদেরকে দিতে হবে। আপনারাই প্রমাণ করতে হবে যে 16 বছর পরেও আমরা ইউনিফর্মের বাইরে থাকলেও আমরা 16 বছরে আমাদের যে মৌলিক ট্রেনিং আমরা ভুলে যাইনি। এখনো আমরা ডিপার্টমেন্টে সেই আগের মতোই চাকরি করার মতো যোগ্যতা রাখি, সেটা আপনাদেরকে প্রমাণ করতে হবে। তাই আমি মনে করি প্রতিটি কাজ, প্রতিটি পদক্ষেপ, আমাদের আন্দোলনের প্রত্যেকটি অংশে শৃঙ্খলা থাকবে। অবশ্যই সুশৃঙ্খল ভাবে কাজ করতে হবে। একটা কথা মনে রাখবেন, যখন বৃষ্টি টিপ টিপ করে পড়ে মানুষ তখন দৌড়ায় গাছের নিচে, ঘরের নিচে। লোকটা যখন ভিজে যায় তখন আর তার বৃষ্টির ভয় থাকে না। আমরা ভিজে গেছি, আমাদের আর ভয় নাই। আমরা মরে গেছি, আমাদের আর মরার ভয় নাই। আমি মনে করি পরবর্তী যে দিক নির্দেশনা আসবে, যে কর্মসূচি আসবে, স্বতঃস্ফূর্ত হবে সবাই অংশগ্রহণ করবেন এবং আমি মনে করি আন্দোলনেও সুশৃঙ্খলতার পরিচয় দিবেন। কোনো উশৃঙ্খল আচরণ করবেন না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাথী ভাই যারা থাকবে তাদের সাথে ভালো আচরণ করবেন, তাদের প্রতিপক্ষ হবেন না। কোনো প্রশাসনের কোনো ব্যক্তিকে আমাদের প্রতিপক্ষ বানাবেন না। আমরা যেখানে অবস্থান নিব বসে থাকবেন, যত আঘাতী আসুক। এখানে হাজার হাজার লোক আছেন রিমান্ডের লোক আছেন কিনা? রিমান্ডে যে অত্যাচার করা হয়েছে বিডিআরের উপরে, পুলিশ তার 10 ভাগের 1 ভাগ করতে পারবে না, আমি চ্যালেঞ্জ করতে পারি। অতএব ভয়ের কিছু নেই। আমরা আমাদের সুশৃঙ্খলতার পরিচয় দিব। আমরা আমাদের অবস্থান যদি গ্রহণ করি, আমরা অবস্থানে থাকবো। যদি তারা আমাদের উপরে অন্যায়ভাবে অন্যায় আচরণ করে, সেটা বিশ্ব দেখবে, দেশ দেখবে, জাতি দেখবে, কিন্তু আমরা কোনো খারাপ আচরণ তাদের উপর করবো না। আমি সবাইকে বলবো, পরবর্তী পদক্ষেপের জন্য তৈরি হন। যে কোনো আদেশ আসলে খুব ত্বরিত দ্রুত গতিতে সে আদেশ বাস্তবায়নের চেষ্টা করবেন, সেই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বিডিআর কল্যাণ পরিষদের সদস্য ঈসা আলী খান। সংগ্রামী রাজপথে অধিকার বঞ্চিত বিডিআর ভাইরা, আসসালামু আলাইকুম। আমরা এখানে এসেছি অধিকার আদায়ের আন্দোলনে। আমরা এখানে এসেছি আমাদের ন্যায্য অধিকার প্রাপ্তের জন্য। আমরা এখানে কোনো অনুকম্পা, কোন সহানুভূতির জন্য আসিনি। আমরা সচিবালয়ে গিয়েছিলাম, সেখানে আমাদেরকে বলা হয়েছে আপনারা মানবিক দরখাস্ত দেওয়ার জন্য। আমরা মানবিকতার জন্য হাত পাতিনি। আমরা এখানে এসেছি আমাদের ন্যায্য অধিকার বুঝে নিতে। 36 জুলাই বাংলার মাটি থেকে স্বৈরাচার ফ্যাসিস্ট নির্মূল হয়েছে, কিন্তু আজও কেন বিডিআরের বিরুদ্ধে এই বৈষম্য? এই বাংলার প্রশাসন কি চায় আবার আসুক 36 জুলাই এই 18,000 বিডিআরের মাধ্যমে? আবারও কি এই বাংলার বাড়িতে 36 জুলাই আসবে এই বৈষম্য দূর করার জন্য? সংগ্রামী রাজপথের বিডিআর ভাইরা, আমরা অধিকার আদায় না হওয়া পর্যন্ত এই রাজপথ ছাড়বো না। আমরা অধিকার আদায় করে নিয়ে এই রাজপথ থেকে যাব। আমাদের ন্যায্য অধিকার। হাসিনা সরকার আমাদের প্রতি বৈষম্য করেছিল, তার শাসনকে সুদৃঢ় করার জন্য এই বিডিআরকে বলির কাঠা বানিয়েছিল। কিন্তু আজও কাই বাংলার মাটিতে
বৈষম্য জিয়ে রাখতে চায়, তাদেরকে টেনে হেঁচড়ে বের করতে হবে, তাদেরকে এই বাংলার মাটি থেকে বিতাড়িত করতে হবে এই বৈষম্য সৃষ্টিকারী হাসিনার মতো। সংগ্রামী ভাইয়েরা আমার, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই বাংলাকে বৈষম্য মুক্ত করেছে হাজারো ছাত্র জনতা। তাদের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা আজ বাংলার মাটিতে বৈষম্য সৃষ্টি করছে। কেন বৈষম্য সৃষ্টি করছেন? কেন বিডিআরের সর্বপ্রথম টার্গেট ছিল বিডিআরকে বাস্তবায়ন করা, সেটা কেন আজও হয়নি? এর পিছনে কারা আঙ্গুল নাড়ছে? তাদেরকে বের করতে হবে বাংলার ওই সমস্ত জায়গা থেকে। ফ্যাসিস্ট হাসিনার আইনকে এই বাংলার জমিনে প্রতিষ্ঠিত করতে চায় এবং প্রয়োজন হলে এই 18,500 বিডিআর আবার নতুন একটা 34শে জুলাইয়ের জন্ম দিয়ে তাদের অধিকার ফিরিয়ে নেবে। পারবো না ভাইয়ের, আমরা হাত উঠিয়ে দেখি, পারবো আমরা। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। সবাইকে এই রাজপথে থেকে অধিকার আদায়ের সংগ্রামী আন্দোলনে একাত্মতা ঘোষণা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই ভিডিও আছে নাকি? আরে জাগো রে জাগো, জাগো রে জাগো, তোমার আমার ঠিকানা, তোমার আমার ঠিকানা। ভিডিও আছে নাকি? এ পর্যায়ে বক্তব্য আছে। আবার একটু গর্জন চাচ্ছি। ভিডিও যে বাঘের গর্জনটা, এটা কি আবার হবে? আবার হলে নাকি? ভিডিও আছে, ভিডিও আছে নাকি? আমি কে, আমি কে, তোমার আমার ঠিকানা, তুমি কে, আমি কে, জেগেছে জেগেছে, লেগেছে রে লেগেছে, লেগেছে রে লেগেছে, জেগেছে রে জেগেছে, তোমার আমার ঠিকানা, তুমি কে, আমি কে, লেগেছে লেগেছে, জেগেছে জেগেছে, আবু শহীদ মুগ্ধ, আবু শহীদ মুগ্ধ, তুমি কে, আমি কে, তোমার আমার ঠিকানা, বাতিল 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 চাই, বাতিল 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 চাই, প্রজ্ঞাপনের মদারা, বাতিল 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 চাই, বাতিল 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 চাই, চাকরি 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 চাই, তুমি কে, আমি কে, লেগেছে লেগেছে, জেগেছে জেগেছে, তোমার আমার ঠিকানা, তাল বাহানা করিস তারে, বলাই পুলিশ তারে, বাহানা করিস তারে, বলাই পুলিশ তারে, তুমি কে, আমি কে, দালালিনা রাজপথ, দালালিনা রাজপথ, তুমি কে, আমি কে, তোমার আমার ঠিকানা, ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে রাজবাড়ী জেলার সমন্বয়ক জনাব আমিনুল উস্তাদ। বক্তাকে একটু সাইডে দিয়েন, বক্তার একটু ফাঁকা দিন। সংগ্রামী সহযোদ্ধা ভাইরা, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আপনারা সবাই জানেন, কিন্তু আমার একটা দুঃখ লাগে, সেটা হচ্ছে আমরা যতগুলো আন্দোলন করেছি, আমরা যে পরিমাণ লোক এখানে আছি, এই জায়গা থেকে আওয়াজ তুলে ওই গুলিস্তান শোনা যাবে, এই জায়গা থেকে আওয়াজ তুলে গুলিস্তান শোনা যাবে, কিন্তু আমরা কেন মুখ বন্ধ রাখি? আমরা ওই শাহবাগ থেকে আওয়াজ তুলবো, ওই সচিবালয় অফিস থেকে শুনতে পাবে যে আজকে বিডিআর এই জায়গায় আন্দোলন করতেছে, সবাই মুখ খুলতে হবে, মুখটা খুলে আন্দোলন হবে না। আমরা বলে গেছি, আমরা লাশ হয়ে গেছি বহুত আগে, আমরা ভয় নাই, একটা মানুষ মারা গেলে তার 4 ডবল ওজন হয়, আমরা ওই জায়গায় শুয়ে যাবো। আমাদের কয়জন পুলিশ আছে এই বাংলাদেশে, ওই জায়গায় থেকে তুলে নিয়ে যাবে। আমাদের সবাইকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে, কেউ পিছনে থাকবেন না, আন্দোলনের মধ্যে করতে হবে। আন্দোলন করতে এত লোক লাগে না, 200 লোক চলেন আমার সাথে, মরে যাবো আন্দোলন থেকে উঠবো না ওই জায়গা। আপনারা প্রতিষ্ঠা করেন
আন্দোলনের মতো আন্দোলন করতে হবে। আপনারা কেন মুখ বন্ধ করে থাকেন? এই জায়গায় থেকে আওয়াজটার বয়সকে সমস্ত মিডিয়ার মুখ খুলবেন, সচিবালয় থেকে আমাদেরকে খবর আসবে যে আপনারা সাক্ষাৎ করতে আসেন। আমি বেশি কিছু বলবো না। আমি নায়ক সহকারী মোহাম্মদ আমিনুল ইসলাম, রাজবাড়ী জেলা সমন্বয়ক। আমি আপনাদেরকে আহ্বান করছি, এই সংগ্রাম থেকে আপনারা কেউ পিছপা হবেন না। এবারের সংগ্রাম শেষ সংগ্রাম, এবারের সংগ্রাম বিজয়ের সংগ্রাম। আমরা বিজয় না নিয়ে ঘরে ফেরবো না। তাই আপনাদেরকে সবাই আহ্বান করছি, আপনারা কেউ ঢাকা ছাড়বেন না আপনাদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে রিয়াদ ভাইকে সংক্ষেপ আকারে কথা বলার জন্য অনুরোধ করছি। রিয়াদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কি আমরা বিডিআরের পূর্বে আর একটা শব্দ আছে, আমরা মজলুম। আমরা কি মজলুম, এবং আল্লাহর প্রতি কোন পদ্মা থাকে না। এই মজলুমের রক্ত একবার ঝরিয়েছেন রাজপথে, ঝরেননি আপনারা? আর কোন রক্ত আমরা ঝরতে দেখতে চাই না। আপনারা কি আমাদের সঙ্গে একত্রতাবোধ ঘোষণা করছেন? একটি সদস্য গ্রাউন্ড ছেড়ে চলে যাবেন না। এবারের আন্দোলন হবে শেষ আন্দোলন। এবারের আন্দোলন হবে, আপনাদের মনে নাই 2009 সালে খিচুড়িটা কিভাবে খেয়েছেন? রক্তাক্ত হাতের মধ্যে একটু খিচুড়ি দিয়েছে, সেদিনকে আপনারা ভুলে গেছেন? আপনারা ভুলে না চেয়ে থাকেন, আজকের এই আন্দোলন হবে চূড়ান্ত আন্দোলন। আমাদের নেতৃবৃন্দ এই আন্দোলনের যে আন্দোলনের ডাক এবার দেবে, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলনের সফলতা বয়ে না আসবে, ততক্ষণ পর্যন্ত একটা লোক আমরা মাঠ ছাড়ব না। যদি কেউ মাঠ ছেড়ে চান, তাহলে সে বিডিআরের ইউনিফর্মের প্রতি বেইমানি করবেন আপনার সাথী ভাইয়ের উপরে। এটা মনে রাখবেন, আজকে মনে রাখবেন, এটা একটা যুদ্ধের গ্রাউন্ড। এই গ্রাউন্ডে আপনারা একে অপরের প্রতি খেয়াল রাখবেন। প্রত্যেকটা সদস্য আর কারো পাঠার বলি হয়ে থাকতে চাই না আমরা। তুমি কে, আমি কে, লেগেছে আমার ঠিকানা এই পিলখানার। এই যত ভাই আমার আছেন ডানে বামে যারা এখনো ঘুরছেন, আপনারা এই মাঠে চলে আসুন। 3টা দিন ধরে আমাদের লোকগুলো, এই 4 দিন ধরে আজকে আমাদের লোকগুলো কি অবস্থা করছে আপনারা কি দেখেছেন? এখন আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। কিন্তু ভাই, পুলিশ যতই আসুক, কেউ কারো পিঠ ছাড়বেন না। যতক্ষণ পর্যন্ত কমিটিগুলো সিদ্ধান্ত না দিবে, ততক্ষণ পর্যন্ত মাঠ আমরা ছাড়বো না। ধন্যবাদ রিয়াল ভাইকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে হাবিলদার মনির মাগুরা। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামীদের উপস্থিতি, সুধীজন, সবাইকে আসসালামু আলাইকুম। আসলে আমরা রাজনীতি নেতা না, আমি এখানে বক্তৃতা দিতে আসিনি। আমি দুটো কথা বলবো শুধু বাংলাদেশ সরকারকে, বর্তমান যারা ক্ষমতা আছে তাদেরকে বলবো, এই বাংলার জমিনে বাংলা নাম হয়েছে। এই ইপিআর এর প্রথম পতাকা উড়েছিল, সেখানে শহীদ হয়েছিল 2 জন, বীর শ্রেষ্ঠ 2 জন। বাংলার জমিনে যদি বাংলা নাম করার জন্য বিডিআর প্রথম রক্ত দিয়েছিল, সেই বিডিআর আমরা ভুল বলেছি ভাই। আমরা বাংলার আনাচে বিডিআর এর লোক ট্রেনিং করে, পুলিশের লোক ট্রেনিং করে, ছাত্র জনতা কৃষক সমস্ত লোককে দিয়ে মুক্তিযুদ্ধ ঘোষণা করার পিছনে ইভেন্টকে আপনারা জানেন, চিটাগাঙে সেই বেতার কেন্দ্রে জিয়া রহমান যখন ঘোষণা দিয়েছিলেন, সেই বেতার কেন্দ্রটাও বিডিআর এর দখলে ছিল। সেই বিডিআর আমরা বাংলাদেশে বহুত বাহিনী ছিল, এই বাহিনীতে 2 জন বীর শ্রেষ্ঠ। এমন বাহিনী আছে বীর উত্তম রায়, এমন বাহিনী
কিন্তু অংশগ্রহণ করে নাই। আজকে আমরা বড় বড় বলতে পারি সেই মিডিয়া আজকে হাত তুলেছে। ইনশাল্লাহ আমরা বিজয় ছিনে নিয়ে যাবই যাব। আমি বলছি যে আসলে আমরা প্রচন্ড রোদ, আমরা যে উত্তর পাশে যে গাছ আছে জুলাই মঞ্চ, আমরা ওই মঞ্চে ওখানে ঘোষণা মঞ্চ হবে। আর আপনার ওই ছায়ার মধ্যে যারা এখনো আমিনার বাইরে আছেন সকলেই আমাদের এই জাদুঘর এই নিকটবর্তী এলাকায় আপনারা সকলেই থাকবেন, এই ঘোষণা মঞ্চের কাছাকাছি সবসময় থাকবেন। ধন্যবাদ সকলকে। দোষেন এই গরমে খালি মোবাইল গরম হয়ে যায়, আমরা ঠিক উঠতে পারতেছি না। তুমি কই থাকো? আমি তোমার পিছিয়ে করবো না, তুমি আমার পিছিয়ে করবা। কোনটা করলে ভালো হবো? ওই 3 সাইড ব্যাটারি লাগবে যদি তোমার সেই দক্ষতা থাকে। আর এগুলা কই না শোনা যাইতেছে। মুখ খারাপ করেন না, ওই লাইভ আছে। আন্দোলন করবো, চলো একটা চা খেলে নিব। বক্তব্য দেবে? আচ্ছা 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 বক্তব্য দেবো। কোন থেকে দেবে? এন থেকেই করতে হবে, আলো দেবে। কোন থেকে? এটা কোন মিডিয়া? এটা হলো রয়্যাল মিডিয়া। রেডি? আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশ সাইপ্রাস বিডিআর। আমরা 3 দিন ধরে আজকে আন্দোলনে আসছি। আমাদের মেন দাবি হচ্ছে আমরা যেন চাকরি ফেরত পাই, আর যারা নিরপরাধ বিডিআর আছে তারা যেন জেল মুক্তি পায়। সেই জন্য আমরা আজকে ঢাকা শহরে আন্দোলন করতে আসছি। 3 দিন হয়ে গেল, কিন্তু আমাদের আন্দোলনে কোনো সফলতা আসছে না। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়েছিলাম, স্বরাষ্ট্রমন্ত্রী আমাদেরকে আশ্বাস দিয়েছিল, কিন্তু তারপরেও কি এর চক্রের কারণে তিনি আমাদের কথা শুনেন নাই। যে তারপর আমরা ইউনূস স্যারের কাছে আমরা আসছি যে আজকের আন্দোলনে আমরা ইউনূস স্যারের সাথে দেখা করব। সে একজন নোবেল পুরস্কার প্রাপ্ত লোক, সে বাংলাদেশকে একটা মডেল করে তুলে রাখছে। তাই আমি আপনাদের কাছে ইউনূস স্যারের কাছে অনুরোধ করব, আপনি যেন আমাদের দাবিটা মেনে নেন এবং আপনি যে নোবেল পুরস্কার পেয়েছেন এবং মজলুম আপনাদের কাছে আপনার কাছে দোয়া করবে এবং মজলুম বিডিআর যে কাজ করে আপনার দেখাই দেবেন যে আমরা এই বিডিআরকে আপনি সুযোগ সুবিধা দিয়েছেন, আপনার জন্য দোয়া করবে। সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সরাসরি লাইভ চলতেছে। আসসালামু আলাইকুম। লাইভে হ্যাঁ, আরে আর কয়েক মিনিট সালাম বন্ধ করবেন। হ্যাঁ, বন্ধ করবেন না? আর 2.5 মিনিট চলবে। 2.5 মিনিট 2.5 মিনিট পরেছে। আর 1.5 মিনিট চলবো। 1.5 মিনিট মানুষের ছবি দেয়, এটা কারা দেওয়া যায়? এই সব 13 বাজলে নিল। হ্যাঁ, এই 13 বাজলে QRF কমান্ডো বাহিনী। কমান্ডো না তুমি? কেরা 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 শুনছে না? কেরা নাম কি? আবিদার চান্দি উস্তাদ নাম নাই। 58 মিনিট চলে, আর 2 মিনিট কিছু কম। আপনারা জানেন 58 মিনিট 20 সেকেন্ড। হারুন ভাই অনেক দিন ধরে এই মিডিয়ার কাজ করতেছে। সবাই তাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, হ্যাঁ, এবং যে তার কষ্টের যে একটা বিনিময় সে যেন পায়। কারণ
সে বিডিআর নিয়ে অনেক ধরনের কথাবার্তা বলছে এবং এই বিডিআর কীভাবে আন্দোলন কীভাবে সফল করা যায় সে সারা রাত জেগে থেকে এই ভাবনা চিন্তা ভাবনাই করে থাকে যে কীভাবে আমাদের ন্যায্য দাবিটা পূরণ করতে পারবে। সে একজন ভালো লোক এবং সৎ লোক। আমি তাদের জন্য দোয়া করব এবং হারুন ভাইয়ের জন্য দোয়া করব। অসংখ্য ধন্যবাদ। এক মিনিট কিছুক্ষণ, 1 মিনিট। আসসালামু আলাইকুম। আমি সারা দেশের মিডিয়ার উদ্দেশ্যে বলছি, আপনারা আসেন, আন্দোলন চলমান, আমাদের অধিকার আদায়ের উদ্দেশ্যে আমাদের এই বেগমান আন্দোলন চলবেই। আন্দোলন ছাড়া আমাদের অধিকার আদায়ের কোনো পথ খোলা নেই। তাই আমি সমস্ত মিডিয়ার উদ্দেশ্যে বলবো, আপনার অধিকার আপনার, আপনার আন্দোলন আপনার। সমস্ত ঐক্যবদ্ধ হয়ে সব মিডিয়ার রাজপথে এসে আজকে শাহবাগের এই মঞ্চকে আবারও উত্তল আন্দোলন রূপরেখার নির্বাচিত করে, রূপরেখার দিক প্রদর্শন করে আমাদেরকে অধিকার আদায় করতে হবে। আন্দোলন ছাড়া আমাদের অধিকার আদায়ের কোনো সুযোগ নেই। ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে আন্দোলন ছাড়া কোনো পথ খোলা থাকবে না। তা আমি বলবো, আন্দোলনের একটাই পুঁজি, সেটা হলো জনবল। তা জনবলের অভাবে যদি আমাদের এই আন্দোলন থেমে যায় তাহলে আমরা হবো ব্যর্থ। আর আন্দোলনে যদি যথেষ্ট রকমাল হয় তাহলে আন্দোলনের সার্থকতার মধ্যে ফিরে পাবো আমাদের পূর্ণতা, আর পূর্ণতা পেলে পাবো আমাদের অধিকার। সে অধিকার আদায়ের জন্য রাজপথে আসেন, আমাদের আন্দোলন চলবে। আসসালামু আলাইকুম। হিটলার না, 22